গতকাল ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা নিয়ে বেশ আলাপ আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। আলাপ আলোচনা চলা উচিত এবং বিভিন্ন পক্ষের মতামত বিভিন্নভাবে সামনে আসছে। আমি ছাত্রলীগ নেতা, বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ নেতা, সভাপতি তিনি জনাব সাদ্দামের স্ত্রীর এবং সন্তানের মৃত্যুর কথা বলছি। এখন পর্যন্ত যে জিনিসটা মনে হচ্ছে সেটা হলো সাদ্দামের স্ত্রী তার সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তার চাইতেও বেশি আলোচিত হচ্ছে সম্ভবত যেই ব্যাপারটা, সেটা হলো তার সন্তান এবং স্ত্রীর মৃতদেহ দেখার জন্য তিনি প্যারোলে মুক্তি পাননি। তার জেল গেটে সেই ডেড বডিগুলো নেওয়া হয়েছে এবং তিনি তাদের দেখতে পেরেছেন। খুবই মর্মান্তিক। শিশুটি যখন জন্ম নেয় তখনও সাদ্দাম সম্ভবত জেলে ছিলেন। নানামুখী আলোচনা সমালোচনা চলছে। কারণটা আসলে কি, এই কারণটা কিনা আমাদের কি করা দরকার, প্যারোলে মুক্তি নিয়ে কি করব আমরা, বা তার চাইতে জরুরি কথা আওয়ামী লীগের কোন পর্যায়ের কাদেরকে আমরা আসলে কতটুকু শাস্তির আওতায় আনবো, এই আলাপগুলো আসলে সামনে এসছে। একটা কথা বলে রাখা ভালো, বাগেরহাটের মতো একটা জেলার সদর উপজেলার ছাত্রলীগের যিনি সভাপতি, যাকে আমরা শেখ তন্ময়ের সাথে প্রচুর ছবিতে দেখছি, সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছে, শুধু ওখানে না, ছাত্রলীগের যে কোনো জায়গার উপজেলা লেভেলের সভাপতি তো বটেই, যে কোনো জায়গায় পদে থাকা ছাত্রলীগের প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ এক একজন ক্রিমিনাল, এটা আমি কনভিন্সড। ক্রাইমের পরিমাণে, ক্রাইমের ধরনে, ক্রাইমের প্রকারে ভিন্নতা আছে। এমনকি আওয়ামী লীগকে যারা নৈতিকভাবে সমর্থন করে তাদেরকেও আমি এক ধরনের ক্রিমিনাল বলেই মনে করি। যাই হোক, সেটা ডিবেট না, আমি ওইটাকে ঢুকছি না। সো জনাব সাদ্দাম গ্রেফতার হয়েছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি তার বিরুদ্ধে দেওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগও আছে, এটা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে, এর চাইতেও আরও দুর্ধর্ষ অপরাধী আওয়ামী লীগের লোকজন, যাদের টাকা পয়সা ভালো আছে, তারা অনেকেই মুক্তি পেয়ে গেছেন, তারা সেটা খরচ করে জামিন পেয়েছেন, খুব বড় লয়ার ধরতে পেরেছেন এবং লয়ারদের নামেও এক ধরনের জামিন টামিন হয়ে যায় বাংলাদেশে, এটা আমরা দেখেছি। সেটা সরিয়ে রাখি। এখন যে অভিযোগটা এসছে, এই যে একজন মানুষ জেলে গেলেন, যার পরিবার পথে বসে গেল, বিপদে পড়ে গেল এবং তিনি সম্ভবত অত টাকা পয়সা রেখে যেতে পারেননি। সম্ভবত বলছি কারণ এর মধ্যেও পরস্পর বিরোধী মন্তব্য আসছে। কেউ কেউ বলছেন ঘটনা ভিন্ন, জনাব সাদ্দাম পালিয়ে থাকার সময় আরেকটা বিয়ে করেছিলেন, এ ধরনের কথা। হোয়াট এভার ইট ইজ, এই পরিবারটা যে সংকটে পড়লো, যে মা তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করছেন, তিনি খুব বিপদে পড়েছিলেন। যদিও এগুলো কোনোটাকেই আত্মহত্যার বা এই হত্যার কারণ হিসাবে আমরা দেখতে প্রস্তুত নই। আমরা কখনও যাতে সহানুভূতির সাথেও এই আলোচনাগুলো না করি যে তিনি এই কারণে আত্মহত্যা করেছেন, এতে আত্মহত্যাকে লেজিটিমাইজ করা হয়। এটা নিয়ে সারা পৃথিবীতে এক ধরনের কনসেনসাস আছে, কোনো কিছু দিয়েই আত্মহত্যাকে আমরা জায়েজ করার চেষ্টা করব না। যাই হোক, তিনি সংকটে পড়েছিলেন, এটা সত্য। তিনি যদি আত্মহত্যা না করতেনও তারপরও সংকটে পড়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই লেভেলের নেতাদেরকে নিয়ে আমরা কী করব? তার জামিন হওয়া কি উচিত ছিল? জামিন হয়ে অন্তত পরিবারকে তিনি সাপোর্ট দিতে তো পারতেন। এই আলাপগুলো আছে। তার চাইতে প্রসিডিউরাল যে ব্যাপার, শোনা যাচ্ছে তারা প্যারোলের জন্য আবেদন করেছিলেন, আবার সরকারের দিক থেকে জানানো হয়েছে তাদের প্যারোলের নিয়ে কোনো রকম কোনো আবেদন তারা করেননি, বা সেটা ঠিক প্রসিডিউরালি হয়নি। আমি জানি না কোনটা সত্য ঘটনা। এই তথ্যটা যখন পাওয়া গেছে, তার ডেড বডি যেহেতু অন্তত নিয়ে যেতে যাওয়া হয়েছে, তার মানে সরকারের কোনো একটা পক্ষ এটা জেনেছেন এবং তারা সহযোগিতাও করেছেন যেন জনাব সাদ্দাম তার স্ত্রী সন্তানের ডেড বডি দেখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছু কিছু ক্ষেত্রে আইন যদি কিছুটা শিথিল করে হলেও তাকে এই সুযোগ দিলে প্যারোলে মুক্তির, তার সন্তান স্ত্রীর জানাজা পড়া, তাদেরকে দাফন করার সময় যদি থাকতে পারতেন, সেটা একটা মানবিক ব্যাপার হতো। একটা রাষ্ট্র আইনের মাধ্যমেই চলবে, আইন দিয়েই চলবে, এটা আমরা বুঝি। তারপরও আইনকে ফ্যাসিলিটেট করা, কি করলে এটা হতে পারতো সেই পদক্ষেপগুলো নেওয়া, প্রয়োজনে এই ডেড বডি মর্চুয়ারিতে রাখা, ফ্রিজারে রাখার ব্যবস্থা করে এই কাজটা করলে আমরা একটা মানবিক সমাজের কথা বলতে পারতাম। কেউ কেউ বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ এখন বুঝুক, বিএনপির ওপরে যখন তারা এসব করেছেন তখন কেমন লেগেছিল। হতেই পারে এবং খুব সম্ভাবনা আছে সাদ্দাম ও বহু বিএনপি নেতাকর্মী, ছাত্রদল নেতাকর্মীকে দাবড়ে বেরিয়েছেন, এলাকায় থাকতে দেননি, মামলা দিয়েছেন, সংকটে ফেলেছেন, হতেই পারে, সেই সম্ভাবনাই অনেক বেশি। কিন্তু তারপরও আমরা আসলে একটা ইনসাফের সমাজ চেয়েছি, ন্যায় বিচারের সমাজ চেয়েছি। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করেছি সেটা যেন তার বিরুদ্ধে, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধেও না হয়, তিনিও যেন ন্যায় বিচার পান, আমরা সে আলাপ করেছি।
কেতাবি কথা শোনালেও এভাবেই আমরা এটাকে দেখতে চাই। কারণ যে পরিবারগুলো এই জেলে তাদের উপার্জনক্ষম ব্যক্তি জেলে যাওয়ার কারণে সংকটে পড়ছে, তাদেরকে নিয়ে আমরা আসলে কী করব, সেই মানুষগুলোর দিকে তাকানো, সম্ভব সকল ক্ষেত্রে জামিন পাওয়া দরকার আছে। কিন্তু আমরা জামিন ইদানিং পছন্দ করি না, কারণ আমাদের দেশে ন্যায় বিচার তো আসলে হয় না। যতদিন জামিন ছাড়া আটকে রাখা যায় সেটাকে আমরা শাস্তি হিসাবে দেখতে প্রস্তুত। আদারওয়াইজ জামিন মানে তো কারো অভিযোগ থেকে মুক্তি না, অভিযোগগুলো সঠিক তদন্ত এবং বিচার হলে পরবর্তীতে সেই শাস্তি নিশ্চিত করা যায়। কিন্তু জামিনটা হয়ে গেলে তাদের এই সুবিধা হতে পারত। এর চাইতেও জরুরি কথা, এই প্রশ্নটা সামনে আসছে, আমরা আওয়ামী লীগের কী পরিমাণ মানুষের আসলে বিচার করতে চাই, কতটুকু গ্রাসরুট পর্যন্ত যেতে চাই। খুবই জরুরি প্রশ্ন এগুলো। কারণ হলো এই ধরনের একটা ঘটনার পর, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমরা অনেক সর্বোচ্চ পর্যায়ের মানুষের বিচার করব, সেটা ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে কোনো একটা রেকনসিলিয়েশনের আলাপ আসলে করা দরকার কিনা। তারা যদি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে আমাদের মেইন স্ট্রিমে ফিরে আসতে চায়, রাজনীতিতে আসতে চায়, স্বাভাবিক জীবনে আসতে চায়, সেগুলো ফ্যাসিলিটেট করা। ইনফ্যাক্ট 5 আগস্ট পরবর্তী সময়ে এই আলাপটা অনেক জায়গা থেকে করা হয়েছিল, আমাদের ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশনের জন্য একটা সংস্থা, একটা কমিশন তৈরি করা, এবং সেটার মাধ্যমে এই জিনিসগুলো যদি করতে পারে আমরা আমাদের সমাজের এই সংকট থেকে দূরে থাকতে পারবো। ভয়ঙ্কর অপরাধ করেছেন তারা অনেকেই, কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো একটা জায়গায় এত মানুষকে বিচার না করে আমরা যদি রেকনসিলিয়েশনটা করতে পারি, আমরা সমাজের মূল স্রোতের সাথে যদি তাদের মিশিয়ে দিতে পারি, তাহলে সম্ভবত সংকট থেকে উত্তরণ সম্ভব হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি